বিএনপি যখনই ক্ষমতায় ছিল শেয়ার বাজারে কোনো সময় প্রশ্নবিদ্ধ হয়নি। তখন কিন্তু কেউ সংস্কারের কথা বলে নাই, বাংলাদেশ চিন্তাও করে নেই। আমরা গর্তে পড়ে গেছি, এখন গর্ত থেকে আপনাদের উঠে আসতে। একটি গণতান্ত্রিক অর্ডার ছাড়া কোন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না। এটা বারবার আমরা দেখেছি বাংলাদেশে। এই জন্য আজকের প্রেক্ষাপটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় ব্যক্তিখাত যে প্রসাদ লাভ করেছিলেন, শুরু হয়েছিল জিয়া রহমান সাহেবের হাত দিয়ে, যেটাকে উনি অব্যাহত রেখেছিলেন। আমি কালকেও বলেছি যে অনুপ্রেরণা জিয়া রহমান সাহেব দিয়েছিলেন যে বাংলাদেশের উন্নয়নের মূল ক্ষেত্র হচ্ছে, মূল জায়গা হচ্ছে ব্যক্তিখাত। প্রাইভেট স্লোগান ছিল প্রাইভেট সেক্টর ল্যাড গ্রোথ, দিস ওয়াজ দ্য স্লোগান। এবং সেই ধারা জিয়া রহমান সাহেবের পর থেকে বেগম খালেদা জিয়া অব্যাহত রেখেছেন। তারেক রহমান সাহেব এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের শুধু গণতন্ত্র নয়, উনি অর্থনীতিকে গণতান্ত্রিক করার জন্য, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, যে সকল মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যে সংস্কারগুলো করেছেন, যেগুলোর এই সংস্কারের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি এখানে এসে দাঁড়িয়েছে। সুতরাং গণতন্ত্র, অর্থনীতিকে গণতন্ত্র এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্পর্ককে উনি মাল্টিল্যাটারালিজমের উপর জোর দিয়েছেন। কোন কান্ট্রি সেন্ট্রিক উনি পররাষ্ট্রনীতি করেন না, মাল্টিল্যাটারালিজম, যেটা ডেমোক্রেসির সাথে যায়, যেটা মুক্তবাজার অর্থনীতির সাথে যায়, যেটা প্রাইভেট সেক্টরে বিকাশ ঘটার জন্য প্রয়োজন, সেই মাল্টিল্যাটারালিজমের বৈদেশিক নীতি উনি আমাদের দিয়ে গেছেন। বাংলাদেশের যত অর্থনৈতিক সংস্কার হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সব অর্থনৈতিক সংস্কারের পেছনে বেগম খালেদা জিয়া, শুরুতে জিয়া রহমান সাহেব, পরবর্তীতে বেগম খালেদা জিয়া। সেটা অর্থনৈতিক ক্ষেত্রে বলে, এবং বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেন। বাংলাদেশ ব্যাংকে কোনো রাজনীতি অ্যাপয়েন্টমেন্ট হয় নাই কোনো সময়, সবাই জানেন, কোনো সময় নেই। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কোনো সময় রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট উনি করতে দেন। যে কারণে বিএনপি যখনই ক্ষমতায় ছিল শেয়ার বাজারে কোনো সময় প্রশ্নবিদ্ধ হয়নি। আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আজকে যে অবস্থা, তার কোনো কিছুই ছিল না, সকলের অ্যাক্সেস ছিল, এবং উনি পার্টনারশিপের মাধ্যমে দেশ গঠন করার যে চেষ্টা করেছিল। এমনকি বিরোধী দলে গিয়ে পোস্ট শেখ হাসিনা বাংলাদেশ দেখতে কিরকম হবে সেটা ভেবে উনি 31 দফা সংস্কারের প্রস্তাব করেছিলেন। ওনার মৃত্যুর 8-10 বছর আগে 31 দফা সংস্কার, যার মধ্যে অর্থনৈতিক সংস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য। তখন কিন্তু কেউ সংস্কারের কথা বলে নাই, বাংলাদেশ চিন্তাও করে নেই। উনি কিন্তু তখনই বলছে হাসিনার পরে বাংলাদেশ কি হবে, এই দেশ কোথায় যাবে, কোন দিকে, কোন ডিরেকশনে যাবে। 31 দফা সংস্কার করে গেছে। তখন উনি আসলে ভিশন 2030 করে গেছে। ভিশন 2030 করে আমরা পরবর্তীতে তারেক রহমান সাহেব সহ মিলে, ওনার নেতৃত্বে তারেক রহমান সাহেবের নেতৃত্বে 31 দফায় আমরা এসেছি। পরবর্তী এই যে আজকে আমাদের ব্যুরোক্রেসি নিয়ে এত সমস্যার কথা আমরা বলছি বাংলাদেশে, যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, যে ইস্যুগুলো আছে, এগুলোকে উনি প্রাণপণ চেষ্টা করেছেন একটি জায়গায় নিয়ে আসতে। এবং আপনারা জানেন কিন্তু বিএনপি সময় লাস্ট সরকার যখন ক্ষমতা ত্যাগ করে বিএনপি, গ্রোথ ছিল 7.06%, and the curve was looking like this. ওই ধারা অব্যাহত থাকলে মেবি শুড বি গ্রোয়িং at double digit today, হয়তো ওই ধারা অব্যাহত থাকে নাই। আমরা গর্তে পড়ে গেছি, এখন গর্ত থেকে আপনাদের উঠে আসতে।
যে ব্যুরোক্রেটিক এই ঝামেলা থেকে বের করার জন্য একবার আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আপনারা যারা আছেন, আমি বাণিজ্য মন্ত্রী থাকতে আপনারা আমার কাছে এসেছিলেন। এই কথাটা এই জন্য বলছি যে ওনার মন মানসিকতা প্রাইভেট সেক্টর থেকে ওনারা আমার কাছে নেতৃত্ব আসছিলেন যে কি ইউডি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট একটা দিতে হতো, তখন এখনো হবে দিতে হবে, যে কাপড় যা আনবে এগুলো এক্সপোর্ট ঠিক মতো হচ্ছে কিনা, এখানে কোনো চুরি হচ্ছে কিনা, কিংবা অন্য কিছু হচ্ছে কিনা। ইউডি সার্টিফিকেটটা ইস্যু করতো এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, আপনাদের মনে আছে। এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে যখন গিয়ে আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন বাধার সম্মুখীন, দুর্নীতির সম্মুখীন, টাকা পয়সা ছাড়া সার্টিফিকেট পাওয়া যায় না, ডিলে হচ্ছে, শিপমেন্ট ডিলে হচ্ছে, এটার থেকে বেরিয়ে আসার জন্য ওরা আমাকে বললো, বসু ভাই এই ইপিবি কে একটু আপনি সংস্কার করে পরিবর্তন আনেন, আমাদের তো আমাদের শিপমেন্ট তো মিস হয়ে যাচ্ছে। তখন আমি ভাবলাম ইপিবি সংস্কার করাচ্ছি, এই কাজটা যদি আমরা ইপিবি থেকে বের করে বিজিএমই এর হাতে তুলে দেই, তারা যদি ক্যাপাসিটি থাকে, তারা যদি এই কাজটা সেলফ রেগুলেট করতে পারে, তাহলে why not give it to বিজিএমই? It was a big decision এই কারণে ব্যুরোক্রেসি কিন্তু এটা কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। সরকারের একটা কার্যক্রম আপনি বের করে প্রাইভেট সেক্টর বডির উপর তুলে দেওয়া, এটা যে হিউজ সাহসের দরকার। এবং এটা যে কিভাবে রেসিস্ট করেছে তখন ব্যুরোক্রেসি, আমি আপনাদের বুঝাতে পারবো। তখন আমি তো এই কাজ একা করার সাহস আমার হয় নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে গেলাম, আমি যে ম্যাডাম এই হচ্ছে সিচুয়েশন, এবং বললো আপনার মত কি? আমি আমার মত হচ্ছে এটা। উনি একটা কথা আমি জিজ্ঞেস করলেন, ওরা কি পারবে এই সরকারের কাজটা যদি আমরা ওদেরকে দিয়ে দেই, ওরা কি পারবে? আমি যে পারবে না, পারার কিছু নাই, ক্যাপাসিটি বিল্ডিং করবে, ওরা পারবে। এবং সেই দিন আমরা ইপিবি থেকে সেটা বের করে বিজিএম এর হাতে তুলে দিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। এবং বিজিএম এ কিন্তু এখন পর্যন্ত এটা সাকসেসফুলি চলছে, চালাচ্ছে। আমি এই কথাটা এই জন্য বললাম, আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ আগামী দিনে। এই কথাটা আমি এই জন্য বললাম। আমরা যখন বলি সিরিয়াস ডিরেগুলেশন করব, আমি একটা এক্সাম্পল দিলাম, এই ধরনের ডিরেগুলেশন করা হবে যাতে করে ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস একেবারে ইজি হয়ে যায়। আরেকটা বিষয় যে ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ দ্য ব্যুরোক্রেসি আমরা কমিয়ে আনতে চাই। সরকারি অফিসে যাতে আপনাদের যেতে না, অনলাইন রিয়েল টাইমে যাতে আপনারা সলভ করতে পারেন, এই কাজগুলো আমরা করতে চাই। বেগম জিয়ার চিন্তা, ধ্যান, ধারণা থেকে এই কথাগুলো আমি বলছি। দিস ইজ হোয়াট শি ওয়ান্টেড ফর দ্য প্রাইভেট সেক্টর, and the slogan of private sector that growth আমরা রিভাইভ করে অন্য পর্যায়ে সেটাকে নিয়ে যেতে চাই।